আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের কবির স্যারের আরও একটা অনুশীলনী সলভিং ক্লাসে। আজকে আমরা কবির স্যারের বইয়ের যে অর্থনৈতিক রসায়ন চ্যাপ্টারটা একটু শেষ করার চেষ্টা করি। চলো দেখি কি কি আছে। প্রথমে বলা আছে, অর্থনৈতিক রসায়নের প্রথমে বলা আছে 1 ন্যানোমিটার সমান কত। আমরা জানি 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। ঠিক আছে, এখন এখানে তোমরা দেখো অপশনে কি আছে, 10⁻⁹ মিটার নেই, কি আছে, সেন্টিমিটার আছে। তো এটাকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করতে চাই সেটা কি হবে বলতো, আমরা 10⁻⁷ সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে রেঞ্জ কত হবে, 10⁻⁷ সেন্টিমিটার। আচ্ছা, এরপরে 2 নম্বর প্রশ্নের মধ্যে দেখি, এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে। ঠিক আছে, বিক্রিয়ার মধ্যে দেখতে পারতেছি অ্যামোনিয়া, ঠিক আছে, অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে X মৌল তৈরি করতেছে, এরপর এর থেকে Y তৈরি হচ্ছে। বিক্রিয়াটা যদি আমরা সম্পূর্ণ করি, প্রথমে কি হবে বলতো, অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি করবে। তাহলে X যৌগটা আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা অ্যামোনিয়াম কার্বামেট তৈরি করতেছে, এটা হচ্ছে X মৌল। এরপরে এটাকে যদি আমি আবার কি করি বলতো, 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 130 ATM চাপে আমরা যদি এটাকে প্রেসারাইজড করি, তখন এখানে কি তৈরি হবে বলতো, অ্যামোনিয়া তৈরি হবে। ঠিক আছে, NH2CO NH2, এটাকে আমরা কি বলি, ইউরিয়া বলে থাকি। কি তৈরি হবে, ইউরিয়া তৈরি হবে। ইউরিয়ার অপর নাম কি জানো, ইউরিয়ার অপর নাম হচ্ছে কার্বামাইড। ঠিক আছে, তো অ্যান্সার কি হবে বলতো, কার্বামাইড হবে। Y মৌলটা বের করতে হচ্ছে, তাহলে Y হচ্ছে কার্বামাইড। আচ্ছা, পরে আমরা একটু দেখি কি আছে। 4 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে উপাদানের উপর ভিত্তি করে প্রাকৃতিক গ্যাসের প্রকারভেদ কি। উপাদানের উপর ভিত্তি করে প্রাকৃতিক গ্যাসকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে শুষ্ক এবং আর্দ্র, মানে একটার মধ্যে পানি থাকে, প্রাকৃতিক গ্যাসের মধ্যে আরেকটার মধ্যে পানি থাকে না। শুষ্ক এবং আর্দ্র এই দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি, যেগুলি বইয়ে দেওয়া আছে। এখন আমরা 5 নম্বর প্রশ্ন দেখি, নিম্নমানের কয়লা কোনটি। ঠিক আছে, নিম্নমানের কয়লা হচ্ছে যে পিট কয়লা। এটা আমরা সিরিয়াল যদি লিখি, ঠিক আছে, প্রথমে থাকে পিট, ঠিক আছে, পিটের পর হচ্ছে যে আমাদের হচ্ছে লিগনাইট কয়লা। ঠিক আছে, পিট কয়লা, তারপর হচ্ছে লিগনাইট কয়লা। ঠিক আছে, এরপরে থাকে হচ্ছে বিটুমিনাস, এরপর হচ্ছে যে অ্যানথ্রাসাইট। ঠিক আছে, তার মানে কি, পিট কয়লাটা অনেকদিন বেশি চাপে এবং কি তাপমাত্রা সহ্য করে, ঠিক হবে, লিগনাইট হবে। লিগনাইট থেকে তারপর বিটুমিনাস থেকে এরপর কি হবে, অ্যানথ্রাসাইট কয়লা তৈরি হবে। তাহলে সবার আগে কি ছিল, পিট কয়লা হচ্ছে সবচেয়ে নিম্নমানের কয়লা। এখন সিরামিক সামগ্রীতে আমরা লেড অক্সাইড, কি হিসেবে ব্যবহার করা হয়। এখানে আমরা সিরামিক সামগ্রীতে লেড অক্সাইড গ্লেজিং পদার্থ হিসেবে ইউজ করে থাকি। ঠিক আছে, এখন গ্লেজিং পদার্থ শুধু লেড সালফেট না, আমরা সিলিকাও তৈরি করে থাকি। ঠিক আছে, সিলিকা, তারপর হচ্ছে যে অ্যালুমিনা, তারপর আর মাত্র পড়লাম লেড অক্সাইড। ঠিক আছে, লেড অক্সাইড এগুলো আমরা গ্লেজিং পদার্থ হিসেবে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, আরেকটা আছে B2O3। ঠিক আছে, এইগুলো আমরা মনে রাখবো। এখন গ্লেজিং বিষয়টা কি, যখন আমরা সিরামিক সামগ্রীতে, ঠিক আছে, প্রথমে এটাকে উত্তপ্ত করি, তখন এই যে মানে সিরামিকটা এটা মানে অমসৃণ থাকে, সেটাকে মসৃণ এবং উজ্জ্বল করার জন্য আমরা কি করে থাকি, গ্লেজিং করে থাকি। এই গ্লেজিং পদার্থ হিসেবে কি ছিটাই আমরা এখানে, সিলিকা, অ্যালুমিনা, লেড অক্সাইড, আর একটা হচ্ছে যে বোরন অক্সাইড। ঠিক আছে, এগুলো আমরা গ্লেজিং পদার্থ হিসেবে আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এখন আমরা চলে আসি নিচের কোনটি সেকেন্ডারি দূষক। ঠিক আছে, সেকেন্ডারি দূষক বলতে বোঝায় যেই দূষক পদার্থটা প্রাইমারি দূষক থেকে তৈরি হবে। এই প্রাইমারি দূষকটা পরে বাতাসের অক্সিজেন বা অন্যান্য গ্যাসের সাথে বিক্রিয়া করে সেকেন্ডারি দূষক পদার্থ তৈরি করবে, সেগুলোকে আমরা বলি সেকেন্ডারি দূষক পদার্থ। ঠিক আছে, এখানে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো সবগুলো আছে প্রাইমারি দূষক। ঠিক আছে, সেকেন্ডারি দূষক হচ্ছে যে ওজোন। মনে আছে, প্যান্স একটা গ্যাস ছিল, ঠিক আছে, যেটা আমরা শহরের এরিয়াতে কি করে, কুয়াশা তৈরি করে, ফটোকেমিক্যাল স্মোক তৈরি করে। এই প্যান্সটা তৈরি হয় কার্বোহাইড্রেট দ্বারা এবং কি বলতো, আমাদের ওজোন দ্বারা। ঠিক আছে, তৈরি হয়েছিল, এটা আমরা পড়ছিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি, সানস্ক্রিন লোশন। ঠিক আছে, সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেলটা ব্যবহার করা হয়। আমরা জানি সানস্ক্রিন লোশনে জিঙ্ক অক্সাইড এবং হচ্ছে যে টাইটানিয়াম, ঠিক আছে, ডাই অক্সাইডটা ইউজ করা হয়। তো দুইটা মনে রাখবে। ঠিক আছে, জিঙ্ক অক্সাইডটা আমরা কি করে থাকি, সানস্ক্রিন লোশন তৈরিতে ইউজ করে থাকি। আচ্ছা, চলো পরেরটা বলা আছে, সূক্ষ্ম ছাঁকনি দিয়ে কি করা হয়। সূক্ষ্ম ছাঁকনি ফিল্টার করে আমরা কি করব, কি আছে, গ্যাস প্রবাহ থেকে বিষাক্ত গ্যাস পৃথক করে থাকি না। ঠিক আছে, গ্যাস থেকে গ্যাস আমরা পৃথক করতে পারবো না। আমরা গ্যাস থেকে যখন ধূলিকণা, ঠিক আছে, গ্যাস কি একটা বলতো,
এখানে হচ্ছে গ্যাস হচ্ছে যে বিস্তারিত মাধ্যম হবে, ঠিক আছে। এখান থেকে আমরা বস্তুকণা কি ধূলিকণা যখন আমরা পৃথক করতে চাই তখন আমরা সূক্ষ্ম ছাঁকন পদ্ধতি ইউজ করে থাকবো। তরল থেকে কঠিনও না বা তরল মিশ্রণ থেকে উপাদান পৃথক করে আমরা মানে ফিল্টার থেকে পৃথক করি না, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসি আমরা সিমেন্ট উৎপাদনের প্রধান কাঁচামাল, ঠিক আছে। আচ্ছা, সিমেন্ট উৎপাদনের প্রধান কাঁচামাল হচ্ছে যে আমরা কি কি পড়ছিলাম বলতো? এখানে আমরা চুনা পাথর পড়ছিলাম, ঠিক আছে, তারপর পড়ছিলাম সিলিকা, ঠিক আছে। এই যে চুনা পাথর, সিলিকা, তারপর হচ্ছে যে আমাদের অ্যালুমিনা, এগুলাকে আমরা কি বলছিলাম? সিমেন্ট উৎপাদনের প্রধান উপাদান, ঠিক আছে। চুনা পাথর, সিলিকা এবং হচ্ছে অ্যালুমিনা। চুনা পাথর থেকে আমরা কি পাই বলতো? চুনা পাথর থেকে আমরা ক্যালসিয়াম অক্সাইড পাই, ঠিক আছে। সিমেন্ট। আচ্ছা, এখন দেখো এখানে বলা আছে কাঁচ কি? কাঁচ হচ্ছে যে ক্যালসিয়াম, আচ্ছা দেখো সোডিয়াম না, কাঁচের মধ্যে কি কি উপাদান থাকে? আমরা কাঁচের মধ্যে আমরা পড়ছিলাম সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট। কি বলছিলাম? কাঁচ মানে কি বলতো? কাঁচ বলতে বোঝায় সোডিয়াম ক্যালসিয়াম, ঠিক আছে, ডিসিলিকেট, ডিসিলিকেট, ঠিক আছে, সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট। তো আমরা দেখবো এখানে সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট কোথায় আছে? সোডিয়াম আছে, ক্যালসিয়াম আছে, সিলিকেট আছে, তাহলে এক হবে অ্যান্সার, ঠিক আছে। অ্যালুমিনিয়াম থাকে না, সোডিয়াম ফসফেট, অ্যালুমিনিয়াম সিলিকেট এগুলা না, ওকে। সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট থাকে। আমরা চলে আসি, দেখো ঢাকা শহরে কোন শিল্পের মাধ্যমে পানি সবচেয়ে বেশি দূষিত হবে? পানি দূষণ হয় চামড়া শিল্পের মধ্যে, ঠিক আছে। চামড়া শিল্পে কি থাকে বলতো? ক্রোমিয়াম থাকে। এই ক্রোমিয়াম থেকে আমাদের কি হয় বলতো? আমাদের পানিটা সবচেয়ে বেশি দূষিত হয়ে থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমাদের কি ছিল বলতো? আমাদের লেড স্টোরেজ ব্যাটারি আছে না? লেড স্টোরেজ ব্যাটারি থেকে মানে যেখানে অটোমোবাইল থাকবে, ঠিক আছে, অটোমোবাইল কোম্পানি, অটোমোবাইল, সেখানে কি দূষণ হবে বলতো? সেখানে দূষণ হবে হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি, মানে লেড দূষণ হবে, ঠিক আছে। চামড়া শিল্প ক্রোমিয়ামটা পানিটা সবচেয়ে বেশি দূষিত হয় আমাদের ঢাকা শহরে। এখন চলে আসি আমরা ন্যানো কণার পরিসর কি, ঠিক আছে। ন্যানো কণার পরিসর হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার, ঠিক আছে। 1 থেকে 100 ন্যানোমিটারকে আমরা কি বলে থাকি? ন্যানো পার্টিকেল বলে থাকি, ওকে। আচ্ছা, দেখো ব্ল্যাক লিকার এর বর্ণ কি? শব্দটা হচ্ছে ব্ল্যাক লিকার, কিন্তু এর বর্ণ কি হবে বলতো? এর বর্ণ হবে বাদামি, এর বর্ণ হয় বাদামি, মনে থাকবে? ব্ল্যাক লিকারের বর্ণ হচ্ছে বাদামি। আচ্ছা, এরপর চলে আসি ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ কত? ঠিক আছে, ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 46%। ইউরিয়া সারে আমাদের নাইট্রোজেনের পরিমাণ থাকে 46%। একদম মুখস্থ করে হবে, এগুলো হচ্ছে মুখস্থ প্রশ্ন, ঠিক আছে, এগুলো হচ্ছে যে আমাদের মুখস্থ প্রশ্ন। আচ্ছা, এরপর চলে আসি আমরা ন্যানো অবস্থায়, ঠিক আছে, পদার্থের অপটিক্যাল ও চুম্বকীয় ধর্ম পরিবর্তনের কারণ কোনটি? আচ্ছা, মনে রাখবা যখন একটা ন্যানো পার্টিকেল কনভার্ট করি, একটা বড় বস্তু থেকে আমরা কি করি? ন্যানো পার্টিকেল মানে কনভার্ট করি, তখন ওই কণার ক্ষেত্রফলটা পরিবর্তন হয়, মানে ক্ষেত্রফলটা শুধু বাড়ে। কি বলছি? কিসের পরিবর্তন হয়? ক্ষেত্রফলের পরিবর্তন হয়। ভর আয়তন সেম থাকে। কি বলছি বলতো? ভর এবং আয়তন উভয় কি বলতো? আমাদের সমান থাকবে, আগের মতোই থাকবে, সমান থাকবে, ঠিক আছে। কিন্তু পরিবর্তন হয় বলতো? ক্ষেত্রফল পরিবর্তন হয়। ক্ষেত্রফল পরিবর্তন হওয়ার কারণে কি ন্যানো পার্টিকেলটা আমরা কাজে লাগাতে পারি। তাহলে এটা কিসের, কোন ধরনের পরিবর্তন হয় বলতো? আমাদের কণার তলের ক্ষেত্রফল পরিবর্তন হয়। সেম থেকে কোনটা? ভর এবং আয়তন, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসি আমরা, দেখো সিমেন্ট কারখানায় সৃষ্ট সবচেয়ে বড় দূষক কোনটি? সিমেন্ট কারখানায় সবচেয়ে বড় দূষক হচ্ছে ডাস্ট পার্টিকেল, ঠিক আছে। এটা কি বলতো? ডাস্ট পার্টিকেল থাকে, ধুলাবালি সবচেয়ে বেশি থাকে সিমেন্ট শিল্পের মধ্যে। আচ্ছা, এখন চলে আসি আমরা চামড়া পিকলিং এ শতকরা সালফিউরিক অ্যাসিডের পরিমাণ কত? ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে দুইটা প্রশ্ন মনে রাখবা। চামড়া পিকলিং এর ক্ষেত্রে আমরা সালফিউরিক অ্যাসিড রাখি 1.5%, এটা তো মনে রাখবাই, ঠিক আছে, এটা যেহেতু প্রশ্নে আছে 1.5%। আর যদি বলা হয় এখানে পিএইচ কত থাকে বলতো? পিএইচ থাকে 4 থেকে 4.3, ঠিক আছে। 4 থেকে 4.3 হচ্ছে যে এর পিএইচটা থাকে, ঠিক আছে, এটা একটু আমরা মনে রাখবো। তাহলে চামড়া পিকলিং এর সময় সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয় আমাদের 1.5%। আর এখানে চামড়া পিকলিং এর মধ্যে পিএইচ থেকে 4 থেকে 4.3, এটা একটু আমরা মনে রাখবো। আচ্ছা, চামড়া পিকলিং কি ছিল বলতো? আমরা চামড়াটাকে ক্রোমিয়াম দ্রবণে চুবাই রাখছিলাম, ঠিক আছে, ওইটাই হচ্ছে চামড়া পিকলিং। এখন চলে আসি আমরা গ্যাস উৎপাদনের জন্য বাংলাদেশকে কতটি ব্লকে, ঠিক আছে, কতটি ব্লকে বিভক্ত করা হয়েছিল? আচ্ছা, এখানে আমরা যদি ব্লক বলি তখন হবে 23,
ঠিক আছে। আর যদি বলা হতো গ্যাস ক্ষেত্র তখন ছিল 29। 29 কি ছিল বলতো? গ্যাস ক্ষেত্র। তো এই দুটো জিনিস আমরা মনে রাখবো। ঠিক আছে, আমাদের একদম বইয়ের মধ্যে আমরা পড়ছি গ্যাস উৎপাদনে বাংলাদেশে 23টি ব্লক এবং কি 29টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল। আচ্ছা, এখন দেখো পুনঃপ্রক্রিয়াকরণ মানে কি, রিসাইক্লিং। পুনঃপ্রক্রিয়াকরণ প্রণালী কি? আচ্ছা, কি কি আছে বলতো? নতুন চক্র তৈরি, পদার্থ বিশুদ্ধ করার পদ্ধতি, পরিত্যক্ত পদার্থকে আমরা কি করব? পুনরায় ব্যবহার করব। যেটা তুমি ফালাই দিচ্ছ ওইটা কি নতুন ভাবে তুমি ব্যবহার করতেছো, এটাই। আচ্ছা, এখন চলে আসি আমরা 21 নম্বর প্রশ্নে। ঠিক আছে, 21 নম্বর প্রশ্নে বলা আছে আমাদের সিমেন্ট কি? আচ্ছা, পোর্টল্যান্ড সিমেন্টের উপাদানের কথা মনে আছে? পোর্টল্যান্ড সিমেন্টের মধ্যে কি ছিল? পোর্টল্যান্ড সিমেন্টের মধ্যে ছিল ডাইক্যালসিয়াম সিলিকেট। আচ্ছা, পোর্টল্যান্ড সিমেন্টের মূল উপাদানগুলো একটু লিখে দিচ্ছি। পোর্টল্যান্ড সিমেন্ট, সিমেন্ট, ঠিক আছে। পোর্টল্যান্ড সিমেন্টের মধ্যে প্রথমে কি ছিল বলতো? ডাইক্যালসিয়াম সিলিকেট। ঠিক আছে, ডাইক্যালসিয়াম সিলিকেট। তাহলে ডাই ক্যালসিয়াম, ক্যালসিয়াম এভাবে লিখলাম, ক্যালসিয়াম সিলিকেট। আরেকটা ছিল ট্রাই ক্যালসিয়াম সিলিকেট। একটু ওয়েট করো, আমি আচ্ছা, হ্যাঁ, আমাদের পোর্টল্যান্ড সিমেন্টের মধ্যে 4টা উপাদান ছিল। ঠিক আছে, একটা হচ্ছে ডাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম সিলিকেট, একটা ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। ঠিক আছে, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। ঠিক আছে, তো এখানে দেখো তো আমাদের কি পোর্টল্যান্ড সিমেন্টে এই 4টা উপাদান অবশ্যই দরকার। ঠিক আছে, আচ্ছা, আইটা লিখতে ভুলে গেছি। এটা হচ্ছে যে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনো ফেরাইট। ঠিক আছে, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনো ফেরাইট। আচ্ছা, না, এটা হচ্ছে টেট্রা। ঠিক আছে, টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনো ফেরাইট। এই 4টা উপাদান আমাদের কি থাকতে হবে? পোর্টল্যান্ড সিমেন্টে থাকতে হবে। এখন আমরা দেখবো এখানে কি কি আছে। দেখো তো, হাইড্রেটেড ক্যালসিয়াম সিলিকেট। দেখো তো, ক্যালসিয়াম সিলিকেট, এই দুটোর মধ্যে যে কোনো একটা কি ক্যালসিয়াম সিলিকেট আছে। আর কি অ্যালুমিনেট, দেখো তো ক্যালসিয়াম অ্যালুমিনেট আছে না? ক্যালসিয়াম অ্যালুমিনেট, মানে এই 3টা জিনিস প্রথমে এটা কভার করে ফেলছে প্রথমে। এরপর দেখি আরো কিছু আছে কিনা। এখানে আছে সোডিয়াম সিলিকেট, সোডিয়াম সিলিকেট নাই। তারপর সোডিয়াম ফসফেট নাই। আর ছিল ক্যালসিয়াম অ্যালুমিনেট। ঠিক আছে, ক্যালসিয়াম অ্যালুমিনেট ঠিক আছে, একটা জিনিস আছে, কিন্তু এটা কি আর গুলাকে কভার করছে না। কিন্তু প্রথম যেটা ছিল দেখো তো, এটার মধ্যে কি আছে? ক্যালসিয়াম সিলিকেট এবং ক্যালসিয়াম অ্যালুমিনেট, দুটো কি কভার করতেছে। তাহলে তুমি কোনটা অপশন নেবে বলতো? এ কে দিবা। ঠিক আছে, মানে পোর্টল্যান্ড সিমেন্টে এই 4টা জিনিস থাকতে হবে। ঠিক আছে, এখানে তো 3টা জিনিস কভার করছে। ঠিক আছে, তাহলে আমরা কি প্রথম অ্যান্সারটা দিব। চলো এখন চলে আসি আমরা, দেখো মন্ড তৈরি করার জন্য আমরা মন্ড কোথায় তৈরি করি? ওই যে কাগজ শিল্প থেকে আমরা মন্ড তৈরি করে থাকি কাগজ তৈরি করার জন্য। এখানে কুকিং লিকার হিসেবে কোনটি ব্যবহার করা হয়? কুকিং লিকার হিসেবে আমরা এই দেখো এখানে সোডিয়াম সালফাইড এবং হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা ইউজ করে থাকি। ঠিক আছে, আচ্ছা, এগুলোর পার্সেন্টেজগুলো একটু পারলে মনে রাখবা। ঠিক আছে, আর হচ্ছে যে আমাদের সোডা অ্যাশ। ঠিক আছে, সোডা অ্যাশ এগুলো থাকে, পার্সেন্টেজগুলা একটু দেখে নিও। ঠিক আছে, বইয়ের থেকে আছে। আচ্ছা, যেমন হচ্ছে যে এটা আছে 27%, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড খারটা আছে কত পার্সেন্ট? 78%, 14%। এটা হচ্ছে 78%। ঠিক আছে, এটা হচ্ছে যে 14% থাকে। তো পার্সেন্টেজগুলো একবার একটু দেখে নিবা। ঠিক আছে, কুকিং লিকারে আমাদের এটা থাকে। এখন চলে আসি আমরা সিমেন্টের কোন উপাদানটি দ্রুত জমাট বাঁধায়। আচ্ছা, একটা জিনিস হচ্ছে দ্রুত জমাট বাঁধাবে, আর একটা হচ্ছে মন্থর গতিতে জমাট বাঁধাবে। দ্রুত জমাট বাঁধা হচ্ছে যে আমাদের ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম কই আছে? আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের এই যে, হ্যাঁ, ক্যালসিয়াম অক্সাইড আর অ্যালুমিনা। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড আর অ্যালুমিনা একদম বইয়ের মধ্যে রিগিল দেওয়া আছে। চুন এবং কি হচ্ছে অ্যালুমিনা, এটা হচ্ছে যে আমাদের দ্রুত জমাট বাঁধায়। আর যদি বলে মন্থর, জমাট বাঁধাকে মন্থর করে কে বলতো? জিপসাম। জিপসামের আমরা সংকেত জানি ক্যালসিয়াম সালফেট আর 2 অণু পানি। ঠিক আছে, এটাকে আমরা কি বলে থাকি? জিপসাম বলে থাকি। মন্থর করে জিপসাম, দ্রুত জমাট বাঁধায় ক্যালসিয়াম অক্সাইড আর অ্যালুমিনা। আচ্ছা, এখন দেখো সিমেন্ট উৎপাদনের জন্য ক্যালকেরিয়াস পদার্থ কোনটা?
এখন মনে রাখবা দুইটা পদার্থ থাকে, একটা ক্যালকেরিয়াস একটা আর্জিলিয়াস। ঠিক আছে, মনে রাখবা ক্যালকেরিয়াস মানে কি ক্যালসিয়াম থাকবে। এখন ক্যালসিয়াম কই থাকে বলতো? চুনা পাথরে থাকে। তাহলে মনে রাখবা চুনা পাথর হচ্ছে যে শুধুমাত্র ক্যালকেরিয়াস পদার্থ। তাহলে চুনা পাথর ছাড়া বা চুন ছাড়া অন্য যে কোনো পদার্থ সেগুলো হবে আর্জিলিয়াস হবে, মনে থাকবে। তাহলে এখানে কি চাইছে? ক্যালকেরিয়াস চাইছে, তাহলে কোনটা হবে অ্যান্সার? চুনা পাথর হবে। ওকে, নিম্নের কোনটি বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র? আচ্ছা, প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এটা হচ্ছে বিবিয়ানা। ঠিক আছে, এটা একদম মুখস্থ করে ফেলবা। যেমন বড়পুকুরিয়া এটা কি ছিল? কয়লা ক্ষেত্র ছিল। জামালগঞ্জ সেগুলো কয়লা ক্ষেত্র ছিল। ঠিক আছে, বিবিয়ানা কি ছিল? একমাত্র গ্যাস ক্ষেত্র। ঠিক আছে, একদম মুখস্থ করে ফেলবো আমরা। চলো এখন আমরা ইটিপি। ইটিপির ফুল মিনিং হচ্ছে যে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। ঠিক আছে, এখানে আমরা কি করি? বর্জ্য যে পদার্থ আছে পানির মধ্যে, বর্জ্য পদার্থ সেগুলো আমরা দূর করে দিই। তাহলে আমরা খুঁজে বের করি, এই দেখো শিল্পের বর্জ্য ট্রিটমেন্ট সম্পর্কিত যে জিনিসটা আছে সেটাকে আমরা বলবো এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বলবো। ঠিক আছে, আচ্ছা বর্জ্য দূর করে দিব আমরা। 27 গেল, আমরা অনুধাবন দেখবো না। ঠিক আছে, আচ্ছা এগুলো দেখার দরকার নাই, অনুধাবন। আমরা চলে আসি 29 নম্বরটা। দেখো বলছে কোনটি জ্বালানি নয়। আচ্ছা, জ্বালানি মানে কি? যেটা তুমি পুড়াইতে পারবা। ঠিক আছে, এখন দেখো আমরা কি জানি? হাইড্রোজেনকে আমরা পুড়াই, কার্বনকেও পুড়াই। ঠিক আছে, কাঠকে পুড়াচ্ছি, আবার মিথেন গ্যাসকে আমরা কি পুড়াই। কিন্তু অক্সিজেনকে আমরা পুড়াইতে পারি না। অক্সিজেনকে নিজে অন্যকে পুড়াতে সহায়তা করে, নিজে পুড়ে না। ঠিক আছে, নিজে পুড়বে না কিন্তু কি করবে? অন্যকে পোড়াতে সহায়তা করবে, সেটা আমরা অক্সিজেন। তাহলে কোনটি জ্বালানি নয়? এখানে অক্সিজেন হচ্ছে জ্বালানি না। ঠিক আছে, দরকার নাই এগুলো। আমরা চলে আসি কাচের কাঁচামাল। আচ্ছা, এখন কাচের, ঠিক আছে, কাঁচ উৎপাদনের মূল মানে হচ্ছে যে মূল উপাদান কয়টা ছিল বলতো? আমাদের 3টা ছিল, সোডা অ্যাশ, চুনাপাথর আর বালি। সোডা অ্যাশ কি ছিল বলতো? সোডা অ্যাশ মানে কি? সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট, আর বালি মানে কি? সিলিকা। ঠিক আছে, এগুলো ছিল আমাদের কাচের মূল উপাদান। ঠিক আছে, সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট। আচ্ছা, সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট। ওকে, আচ্ছা 34 লাগবে না, 35 দরকার নাই। আমরা চলে আসি এখন 36। আচ্ছা, বলা আছে কয়লা জ্বালানি হিসেবে বেশ সমাদৃত। এখন আমরা এখান থেকে বের করতে হবে কোনটি সঠিক। প্রথম অপশনে কি বলা আছে? কয়লা একটা জীবাশ্ম জ্বালানি। হ্যাঁ ভাইয়া, জীবাশ্ম জ্বালানি বলতে আমরা কি বুঝি? যেটা মনে করা হচ্ছে যে প্রাণী বা উদ্ভিদ অনেকদিন চাপা পড়ার কারণে তাপমাত্রা চাপ বাড়বে, ওইটা আস্তে আস্তে কিসে কনভার্ট হবে বলতো? আমাদের জীবাশ্ম। ঠিক আছে, জীবাশ্মতে কনভার্ট হবে, সেটা আমরা জীবাশ্ম জ্বালানি বলতেছি। ঠিক আছে, মানে আমরা কোথা থেকে পাচ্ছি? উদ্ভিদ থেকে পাচ্ছি আর প্রাণী দেহ থেকে পাচ্ছি অনেকদিন চাপা পড়ার কারণে। ঠিক আছে, ঠিকভাবে কয়লা তৈরি হয়। তাহলে কয়লা একটা জীবাশ্ম জ্বালানি, এটা সেকেন্ডারি জ্বালানি না। প্রাকৃতিক গ্যাস অপেক্ষা কয়লা অধিক পরিবেশ বান্ধব, এটাও বলা যায় না। ঠিক আছে, আচ্ছা তাহলে কোনটা হবে বলতো? এ অ্যান্সার হবে, কয়লা একটাই জীবাশ্ম জ্বালানি। আচ্ছা, এখন আমরা 37 জ্বালানি মানের ক্রম বিন্যাস অনুযায়ী কোনটি সঠিক? সবার আগে কোনটা বলতো? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট কয়লা। একটু আগে লিখে দিয়েছি সিরিয়ালটা, তাই না? একটু আগে আমি লিখে দিছিলাম। কি হবে? সবচেয়ে কম হচ্ছে যে পিট, তারপর লিগনাইট, তারপর বিটুমিনাস, তারপর অ্যান্থ্রাসাইট। আচ্ছা, এখন কয়লা থেকে আমরা কি করব বলতো? বিদ্যুৎ উৎপাদন করব। ঠিক আছে, কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করার জন্য কয়লা থেকে আমরা কি শক্তি পাই বলতো? তাপ শক্তি পাই। এটাকে পুরালে আমরা তাপ শক্তি পাই। তো তাপ শক্তি থেকে আমরা কি শক্তি কনভার্ট করব বলতো? তাপ থেকে আমরা বিদ্যুতে কনভার্ট করতেছি। ওকে, বাকিগুলো তো হবেই না। এখন আমাকে বলো, এই যে এতক্ষণ বললাম ডিসিলিকেট, সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট, কোনটা ছিল? কাঁচ ছিল, তাই না? সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট ছিল হচ্ছে যে কাঁচ। আচ্ছা, এখন আমরা পরের প্রশ্নের মধ্যে চলে যাই। নিচের কোনটি কাঁচ উৎপাদনের সাথে জড়িত? এখন কাঁচ উৎপাদনে তুমি কি করবা? যতগুলা মানে হচ্ছে যে আমাদের যেমন কাঁচ, সিমেন্ট, সিরামিক শিল্প উৎপাদনের যে হেডিং গুলো আছে না, হেডিং গুলা খুব ভালো করে পড়ে ফেলবা, যেন এখানে বলতে পারো এটা কোন হেডিং এর সাথে সম্পর্কিত। যেমন আমাদের কি বলতো? কাঁচ উৎপাদনের ক্ষেত্রে আমরা প্রথমে কি করি? কাঁচটাকে মেল্টিং করি। ঠিক আছে, মেল্টিং এর মধ্যে দেখবা একটা জিনিস লেখা আছে কিউলেট। ঠিক আছে, কি করি আমরা? কিউলেট যোগ করে থাকি। আচ্ছা, কিউলেট বিষয়টা কি? ওই যে কতগুলা পুরাতন গুড়া কাজ থাকবে, সেই কাজগুলো আমরা কি করব? এখানে অ্যাড করব, সেটাকে আমরা কি বলতেছিলাম? কিউলেট বলতেছিলাম। ঠিক আছে, কিউলেটটা কোথায় আমরা অ্যাড করি? মেল্টিং করার পরে ওই কাজটাকে আমরা কি করি? বিভিন্ন রকম আকার দিই, সেটাকে আমরা কি বলতেছি? শেপিং বলতেছি। ঠিক আছে, আর মসৃণ করার বিষয়টাকে আমরা কি বলি? এনিলিং বলতেছি। এনিলিং, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড দ্বারা আমরা এনিলিং করে থাকি। তো অ্যান্সারটা কি হবে? কাঁচ উৎপাদনের সাথে জড়িত হচ্ছে মেল্টিং, শেপিং, এনিলিং। আবার দেখো
জিগারিং বিটিং, বিটিংটা কই ছিল বলতো ভাইয়া? বিটিংটা ছিল হচ্ছে ওই যে কাগজের মধ্যে বিটিং ছিল, এনলিং থাকলেও কিন্তু হবে না। তারপরে কাস্টিং, শিট মেকিং, শিট মেকিং কই ছিল বলতো? এটা কাগজে ছিল, ঠিক আছে, কাগজে ছিল। রিফাইনিং হচ্ছে কাগজে ছিল, তাহলে এগুলা কি অংশ হবে না, ঠিক আছে। আমরা পরবর্তী কোশ্চেনে যাই, দেখো কি বলছে 43 নম্বর, কোন কয়লার কুকিং মান সবচেয়ে বেশি? আচ্ছা, কুকিং মান বলতে কি বুঝাইছে জানো? আমরা ব্রিটিশ থার্মাল ইউনিট, ঠিক আছে, বিটিইউ, এটাকে বলতেছি আমরা কুকিং মান, মানে জ্বালানি মান সবচেয়ে বেশি। জ্বালানি মান সবচেয়ে বেশি কার হবে বলতো? সবচেয়ে ভালো যে কয়লা ওটা ছিল অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট সবচেয়ে ভালো ছিল, তাই না? সবচেয়ে বেশি বিটিইউ পাইতাম আমরা। ইফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, ইটিপি, কোন বর্জ্য পরিশোধন করে থাকে? মনে রাখবা, পানির মধ্যে যে বর্জ্যগুলো থাকবে সেগুলো দূর করবে, ঠিক আছে। ইটিপি কি করবে? পানির মধ্যে। তাহলে এটা কি বলতো? তরল, ঠিক আছে। ইটিপি কি করবে বলতো? তরল বর্জ্য পরিশোধন করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর 2009 সাল পর্যন্ত, ঠিক আছে, বাংলাদেশে আবিষ্কৃত কয়লা খনি ছিল হচ্ছে 5টি। একদম মুখস্থ করে ফেলবা। এখানে আসলে এই চ্যাপ্টারটা বোঝানোর মতো কিছু নাই, এখান থেকে তোমার অনুশীলনী যে প্রশ্নগুলো আছে এগুলা একটু মুখস্থ করে ফেলবা, ঠিক আছে, যেগুলো ভাইয়া বলবো মুখস্থ করতে। তাহলে কয়টা আছে বলতো? 5টি ছিল। আচ্ছা, আণবিক দরকার নাই। এই যে চলো আমরা এখানে চলে আসি, কি ছিল বলতো? কোনটি কাগজ রিসাইক্লিং এর একটি পদ্ধতি? কাগজ রিসাইক্লিং এর পদ্ধতি ছিল বিটিং। কোনটা ছিল বলতো? বিটিং ছিল, ঠিক আছে। 47 হচ্ছে যে আমাদের বিটিং। আচ্ছা, এইটা তোমাদের বইয়ের মধ্যে ভুল দেওয়া আছে, ঠিক আছে। বইয়ের অ্যান্সার কি দেওয়া আছে? ভুল দেওয়া আছে। এটা মনে হয় ডি ইঙ্কিং দেওয়া আছে, কিন্তু এটা জীবনে হবে না। কি হবে বলতো? এটা হবে আমাদের বিটিং হবে, ঠিক আছে। আমরা বিটিং দেখাবো, ওকে। কাগজ রিসাইক্লিং এর ক্ষেত্রে কোনটি পদ্ধতি বলতো? বিটিং ছিল একটা, কাগজ রিসাইক্লিং। এনলিং ছিল কোথায়? এনলিং ছিল হচ্ছে যে আমাদের কাছে। আচ্ছা, আকারের দিক থেকে কোন ক্রমটি সঠিক? ঠিক আছে। আচ্ছা, আকারের দিক থেকে প্রথমে কি হয় বলতো? পরমাণু। পরমাণু থেকে বড় হয় অণু। অণুর পরে কি হয় বলতো? ন্যানো পার্টিকেল। ন্যানো পার্টিকেলের পরে কি হয় বলতো? ওই যে বাল্কিং ম্যাটেরিয়াল ছিল না, ঠিক আছে, দৈত্যাকার বস্তু, ঠিক আছে, দৈত্যাকার অণুগুলা কি ছিল বলতো? দৈত্যাকার সিলিকা ছিল, ঠিক আছে, সিলিকা ছিল একটা দৈত্যাকার, তাই না? আচ্ছা, দৈত্যাকার অণু হবে, ঠিক আছে। এরপরে আমাদের কি ছিল বলতো? ফুলারিন ছিল, ঠিক আছে, ফুলারিন ছিল। তো সিরিয়ালটা একটু মনে রাখবো আমরা, ঠিক আছে। সবার ছোট পরমাণু, তারপর অণু, তারপর ন্যানোকণা, তারপর দৈত্যাকার অণু, তারপর হচ্ছে ফুলারিন, ঠিক আছে। তো অ্যান্সার কি হবে বলতো? 50-এর এ হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসি আমরা, এখনো দরকার নেই, এই যে দেখো আমরা 55-এর মধ্যে চলে আসি। বলা আছে বর্জ্য ব্যবস্থাপনা। আমরা বর্জ্যটাকে ব্যবস্থা করার জন্য কোনটি সংশ্লিষ্ট? উন্মুক্ত প্রণালী না, টেনিং কোথায়? চামড়া শিল্প ইউজ করে থাকি, কাস্টিংও না। 3টা আর ছিল, তাই না? আমরা বর্জ্য কি করে থাকি? ব্যবস্থাপনায়। 3টা আর কি ছিল বলতো? রিডিউস ওয়েস্ট। আমরা কি করবো? আমরা এই যে বর্জ্যগুলোকে কমায় ফেলবো। রিডিউস ওয়েস্ট ছিল, রিসাইক্লিং ছিল, আর রিইউজ ছিল, ঠিক আছে। রিসাইক্লিং ছিল, রিইউজ ছিল, এই 3টা আর, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসে নিচের কোনটি কাগজ উৎপাদনের সাথে সংশ্লিষ্ট? চলো খুঁজে বের করি। জিগারিং, বিটিং, কাস্টিং। দেখো এখানে কি আছে? বিটিং, রিফাইনিং, শীট গঠন। মনে রাখবা, প্রথমে আমরা কাগজটাকে পিটাই, ঠিক আছে, বিটিং করব। বিটিং এর পরে আমরা এটাকে রিফাইনিং করব। রিফাইনিং এর পরে এটাকে আমরা শীট দিব, বিভিন্ন রকম স্তরের লেয়ার শীট তৈরি করব। তো এইটা হচ্ছে যে আমাদের কাগজ উৎপাদনের মূল নীতি। যেমন এখানে কি ছিল বলতো? এনিলিং কই ছিল? কাঁচ। এনিলিং এর ছিল কাছে, ঠিক আছে। বিটিং শীট, ঠিক আছে, কিন্তু এনিলিং কই ছিল? কাছে ছিল, ঠিক আছে। তো এখন চলে আসি আমরা, নিচের কোন প্রক্রিয়া সিরামিক উৎপাদনে ব্যবহৃত হয়? আচ্ছা, সিরামিক উৎপাদনের জন্য ছিল হচ্ছে যে এই যে জিগারিং, ঠিক আছে। এই জিগারিংটা ছিল সিরামিকে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে প্রেসিং, কাস্টিং বা জিগারিং, আর হচ্ছে গ্লেজিং। গ্লেজিং হচ্ছে যে আমরা যে মসৃণ করে থাকি, ঠিক আছে, গ্লেজিং ছিল। তাহলে এটা ছিল সিরামিক। প্রেসিং, কাস্টিং বা জিগারিং, একটা গ্লেজিং, এটা ছিল হচ্ছে যে আমাদের সিরামিক। দেখো তো এখানে আর কি কি আছে, যেমন মেল্টিং, শেপিং, অ্যানিলিং, এটা ছিল কাঁচে, ঠিক আছে, এটা ছিল আমরা কাঁচে। তারপর বিটিং, রিফাইনিং, কাস্টিং। কাস্টিংটা বাদ দিয়ে, ঠিক আছে, যদি হয় বিটিং এবং রিফাইনিং, এটা আমরা কোথায় ইউজ করছিলাম? এটা আমরা কাগজে ইউজ করছিলাম, ঠিক আছে। তো কি করবো বলতো? অবশ্যই যে প্রধান ব্রড লাইনগুলো ছিল না, ঠিক আছে, এগুলো আমাদের জানতে হবে কোনটা কোথায় ইউজ করে থাকি, ওকে। আচ্ছা, আমরা চলে আসি 49, ঠিক আছে।
কোনটিতে সেলুলোজের শতকরা পরিমাণ সবচেয়ে বেশি? এটা আমরা বোটানি চ্যাপ্টারের মধ্যে পড়ছিলাম, ঠিক আছে। তুলার মধ্যে সবচেয়ে বেশি থাকে 94%, তাই না? তুলার মধ্যে সবচেয়ে বেশি থাকে 94%। তারপর কাঠের মধ্যে ছিল 60%, তাই না? এগুলো আমরা কই পড়ছি বলতো? এগুলো আমরা বোটানিতে পড়ছি। সবচেয়ে বেশি থাকে তুলাতে 94%। আচ্ছা, এরপর চলে আসি আমরা সিমেন্ট শিল্পে কোনটি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? সিমেন্ট শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় চুনাপাথর, ঠিক আছে। সিমেন্ট শিল্পে চুনাপাথর ব্যবহার করা হয়। ওকে, এরপর চলে আসি বাংলাদেশের কয়লা ভিত্তিক প্রধান শিল্প। আচ্ছা, কয়লা ভিত্তিক প্রধান শিল্প ছিল বিদ্যুৎ। কত পার্সেন্ট আমরা ইউজ করতেছিলাম বলতো? 55%, ঠিক আছে। আমরা কয়লা বিদ্যুৎ উৎপাদনে ইউজ করে থাকি, ঠিক আছে। আমাদের হাজার স্যারের বইয়ের মধ্যে কিন্তু দেওয়া আছে, মানে একটা চার্ট, ঠিক আছে। আমরা এখানে বিদ্যুৎ উৎপাদন করে থাকি 55%, ঠিক আছে। সিএনজিতে 10% মনে হয়েছিল, না বাসাবাড়িতে 10% ছিল, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমরা সার উৎপাদনে ইউজ করে থাকি, তো এগুলো একটু দেখবা অবশ্যই, ঠিক আছে। বিদ্যুৎ উৎপাদন সবচেয়ে বেশি আমরা ইউজ করে থাকি। এখন চলে আসি নিম্নের কোন উপাদানটি কাঁচ ও সিরামিকের উভয় উপাদান হিসেবে, মানে উভয় উপাদান প্রক্রিয়ায় কাঁচামাল হিসেবে ইউজ করা হয়? এটা হচ্ছে যে আমাদের সিলিকা, ঠিক আছে। এটা হচ্ছে যে আমাদের সিলিকা। দেখো দুইটার মধ্যে কি থাকে? সিলিকা থাকে। আচ্ছা, এখন দেখো তো কাঁচ, কাঁচের মধ্যে কি ছিল বলতো? কাঁচের মধ্যে ছিল সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট। কি ছিল? সোডিয়াম অক্সাইড ছিল, ক্যালসিয়াম অক্সাইড ছিল, আর কি ছিল? ডিসিলিকেট ছিল। তার মানে এগুলা ছিল, তাই না, কাঁচের মধ্যে। আর সিরামিকের মূল উপাদান কি ছিল? সিরামিকের মূল উপাদান ছিল হচ্ছে যে চায়না ক্লে, ঠিক আছে। চায়না ক্লে ছিল। তারপর ছিল আমাদের এই যে সিলিকা বা বালু, ঠিক আছে। সিলিকা বা বালু ছিল। আর একটা ছিল ফেলসপার। কি ছিল? ফেলসপার। এগুলো ছিল আমাদের সিরামিক উৎপাদনের মূল উপাদান, ঠিক আছে। তাহলে সিলিকা আমরা পাচ্ছি না, তাহলে সিলিকা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। ওকে, এখন চলে আসি আমরা, আচ্ছা, কোনটি উৎপাদনের জন্য কয়লার গ্যাসীকরণ করা হয়? আচ্ছা, কোনটি উৎপাদনের জন্য কয়লা গ্যাসীকরণ হয়? কয়লা থেকে আমরা কি তৈরি করি বলতো? ওয়াটার গ্যাস তৈরি করে থাকি। প্রথমে ওয়াটার গ্যাস। তাহলে ওয়াটার গ্যাসের সংকেত কি ছিল বলতো? ক্যালসিয়াম অক্সাইড, আর কি হবে না, ক্যালসিয়াম অক্সাইড, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন, এটাকে বলা হয় ওয়াটার গ্যাস। আমরা ওয়াটার গ্যাস থেকে পরবর্তীতে ওয়াটার গ্যাস তৈরি করে থাকি। কয়লা থেকে প্রথমে আমরা ওয়াটার গ্যাস তৈরি করে থাকি। এবং ওয়াটার গ্যাস, সংশ্লেষ গ্যাস, প্রোডিউসার গ্যাস, এদের যে অনুপাতটা আছে এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, পরে কি ছিল বলতো? আমরা ওয়াটার গ্যাস, ঠিক আছে। আচ্ছা, ওগুলোতে আমি একটু আচ্ছা, সংশ্লেষ গ্যাস ছিল হচ্ছে যে কার্বন মনোক্সাইড, 3 অণু, হাইড্রোজেন। এটাকে কি বলা হয় বলতো? এটাকে বলতেছিলাম আমরা সংশ্লেষ গ্যাস। হ্যাঁ, এটাকে বলতেছিলাম আমরা সংশ্লেষ গ্যাস। তাহলে এটা হচ্ছে সংশ্লেষ, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চেনে। 55 গেল, 55 দরকার নাই, আমরা 66 নম্বর দেখো। কোনটির পরিমাণ বৃদ্ধি পেলে কয়লার গুণগত মান বৃদ্ধি পায়? আচ্ছা, কয়লার মূল উপাদান কি বলতো? কার্বন। তাহলে কার্বনের সংখ্যা বাড়াইতে হবে, ঠিক আছে। কার্বনের মান যদি বাড়ায় তাহলে আমাদেরকে বলতো কয়লার গুণগত মান বৃদ্ধি পাবে। আচ্ছা, মনে রাখবা আমরা যখন কয়লার গুণগত মান পড়ছিলাম তখন দুইটা জিনিস হচ্ছে ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করছিল। একটা কার্বন আর একটা কি বিটিইউ, ঠিক আছে। যার ব্রিটিশ থার্মোমিটার বেশি হবে তার কি হবে বলতো? কয়লার মান বেশি হবে। যার কার্বন সংখ্যা বেশি হবে তার কি হবে বলতো? আমাদের গুণগত মানটা বৃদ্ধি পাবে। আর কি ছিল? ছাই ছিল ঋণাত্মক প্রভাবক। ছাই বাড়লে কি হবে? মান কমবে। উদ্বায়ী পদার্থ বাড়লে মান কমবে। সালফার থাকলে অবশ্যই মানটা কমবে, ঠিক আছে। এগুলা ছিল। আচ্ছা, এরপর চলে আসি আমরা এনিলিং, একটি গুরুত্বপূর্ণ ধাপ। এনিলিং আমরা কোথায় ইউজ করে থাকি বলতো? কাঁচ শিল্পে। দেখছো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলোই ঘুরায় পেছে বারবার আসতেছে, ঠিক আছে। এখন চলে আসি আমরা, আচ্ছা, সিমেন্ট শিল্পের প্রধান উপাদান। সিমেন্ট শিল্পের প্রধান উপাদান হচ্ছে যে চুনাপাথর। কই চুনাপাথর নাই, কিন্তু চুনটা আছে, তাহলে মিলে গেছে, ঠিক আছে। ক্যালসিয়াম অক্সাইড আমাদের সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। দেখো, পরে বলছে ন্যানোকণার বৈশিষ্ট্য 9 কোনটি? ঠিক আছে, আমাদের ন্যানোকণার বৈশিষ্ট্য কোনটা না, দেখো, সাধারণ পরমাণুর চেয়ে আকারে ছোট। এটা তো ভুল, আমরা দেখছি সিরিয়ালটা যখন দেখছি প্রথমে পরমাণু, তারপর অণু, তারপর ন্যানোকণা। তার মানে কি পরমাণু থেকে আকারে কি হবে? এটা বড় হয়, ঠিক আছে, পরমাণু আকারে বড় হয়। অবলোহিত আলোতে দেখা যায়। আচ্ছা, সর্বশেষে তাহলে প্রথমটাই হবে, ঠিক আছে। পরে কি অবলোহিত আলোতে দেখা যায় ন্যানো পার্টিকেল, ঠিক আছে। তারপর কি বলতো? দৃশ্যমান আলোতে দেখা যায় না, প্যারাচুম্বকীয় ধর্ম আছে। বাকি তিনটা ঠিক, এটা হচ্ছে ভুল। আচ্ছা, এরপরে চলে আমরা 70 নম্বরটা। ইটিপি। ইটিপি কি? এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। এখানে আমরা তরল বর্জ্য প্রক্রিয়া করে থাকি।
ঠিক আছে, কি করে থাকি বলতো, তরল বর্জ্য প্রক্রিয়া করে থাকি। দেখাই দিচ্ছি, শুধুমাত্র তরল লিকুইড থেকে আমরা করে থাকি। আচ্ছা, দেখো বলা আছে কোন বৈশিষ্ট্য স্থূলকণা ও ন্যানোকণা উভয়ের জন্য একই থাকে। আমরা তোমাকে আগে একটা প্রশ্নের মধ্যে বলে দিয়েছিলাম, ন্যানো পার্টিকেলের মধ্যে কি বলতো ভাইয়া, ভর এবং আয়তন এই দুইটা সেম থাকে। ঠিক আছে, ভর আয়তন কি থাকে, সেম থাকে, পরিবর্তন হয় ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কি হয় বলতো, পরিবর্তন হয়। তাহলে ভর আয়তন যদি সেম থাকে তাহলে আমাকে বলতো, আমরা জানি ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, মানে ভর বাই আয়তন লেখা যায় না। ঠিক আছে, দেখো ভরও সেম ছিল, আয়তনও সেম ছিল, তার মানে কি ঘনত্ব কি হবে তো সেম থাকবে। তাহলে কোনটা সেম থাকবে বলতো, একই থাকবে ঘনত্ব। ঘনত্ব তার সাথে ভর তার সাথে কি আমাদের আয়তন। ঠিক আছে, এগুলো কি থাকে বলতো, একই থাকে, শুধুমাত্র চেঞ্জ হয় কোনটা বলতো, ক্ষেত্রফল চেঞ্জ হবে, দৃঢ়তা সক্রিয়তা আর কি পরিবাহিতা এগুলো চেঞ্জ হবে। আচ্ছা, এখন চলে আসি আমরা কোন শিল্পে প্রাকৃতিক গ্যাস একটি কাঁচামাল। প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে আমরা ইউজ করে থাকি বিদ্যুৎ শিল্পে। ঠিক আছে, ও না, আচ্ছা শিল্পের কথা বলছে, বিদ্যুৎ তো আর শিল্প না, শিল্প কি বলতো ইউরিয়া। ঠিক আছে, সার। ঠিক আছে, ইউরিয়া সার শিল্পে আমরা কি করে থাকি বলতো, আমরা ইউরিয়া সার শিল্পে আমরা এটা প্রাকৃতিক গ্যাসকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে থাকি। আচ্ছা চলো পরে দেখি আমরা 75 নম্বর প্রশ্ন কি আছে, পাল্প উৎপাদনের মূল উপাদান কোনটি। এখন পাল্প উৎপাদন কোথায় করা হয় বলতো, ওই যে আমরা পড়ছিলাম না আমাদের কাগজ শিল্পে পাল্প, কাগজ শিল্প পাল্প শিল্প, এগুলো মূলত সেলুলোজ। ঠিক আছে, সেলুলোজ থেকে তৈরি করা হয়, সেলুলোজ লিগনিন হেমিসেলুলোজ এগুলো থেকে আমরা কি করে থাকি, কাগজ তৈরি করে থাকি বা পাল্প তৈরি করে থাকি। আচ্ছা, আমরা চলে আসি এখন 80 নম্বরে, বলা হচ্ছে ইউরিয়া উৎপাদনের প্রধান কাঁচামাল কোনটি। ইউরিয়া উৎপাদনের জন্য তোমার কি করতে হবে বলতো, কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে হবে। এই কার্বন ডাইঅক্সাইড আমরা কোথা থেকে পাই, ওয়াটার গ্যাস থেকে পাই, মনে আছে ওয়াটার গ্যাস। ঠিক আছে, মানে তরল বায়ু, এটাকে কি বলছে বুঝাইছো, ওয়াটার গ্যাস বুঝাইছে, ওয়াটার গ্যাস। ঠিক আছে, তাহলে আমাদের প্রধান কাঁচামাল হচ্ছে ওয়াটার গ্যাস, বাকিগুলা না, বাকিগুলা। ঠিক আছে, ইটিপি অনেকবার পড়াইছি, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। এটা হচ্ছে যে আমাদের তরল, তরল হচ্ছে বর্জ্যগুলোকে আমরা কি করে থাকি, পরিশোধন করে থাকি। আচ্ছা, এখন চলে আসি আমরা 83 নম্বর, সিরামিক শিল্পের প্রধান কাঁচামাল। সিরামিক শিল্পের প্রধান কাঁচামাল কি ছিল, চায়না ক্লে ছিল, তারপর কি ছিল বলতো, সিলিকা ছিল, বালু ছিল। ঠিক আছে, চায়না ক্লে, সিলিকা, বালু, আর এটা হচ্ছে ফেলসপার, তাই না। তাহলে প্রধান কাঁচামাল হচ্ছে যে চায়না ক্লে। আচ্ছা, এরপর বাংলাদেশের কোন ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস সর্বাধিক ব্যবহার করা হয়। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের 55%, ঠিক আছে 55% বিদ্যুৎ উৎপাদনে আমরা প্রাকৃতিক গ্যাসটা ইউজ করে থাকি। ঠিক আছে, 85 দরকার নাই, আমরা চলে আসি 86 নম্বর। আচ্ছা, চায়না ক্লের সংকেতটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমি ভেবে পড়তাম, অ্যালুমিনা, সিলিকা, পানি, সিলিকা থাকবে 2 অণু, পানি থাকবে 2 অণু। ঠিক আছে, অ্যালুমিনা 2 অণু, সিলিকেট 2 অণু, কি বলতো 2 অণু পানি, এটা হচ্ছে যে আমাদের চায়না ক্লের সংকেত। আচ্ছা, এরপর চামড়া ট্যানিং এর ক্ষেত্রে আমরা কি ইউজ করে থাকি বলতো, ক্রোমিয়াম। ঠিক আছে, ক্রোমিয়াম সালফেটটা ইউজ করে থাকি, মানে কি আমরা চামড়াটাকে এই ক্রোমিয়াম সালফেট দ্রবণে চুবায় রাখি। ঠিক আছে, আচ্ছা এরপর চলে আসে আমরা, দেখো কাঁচ উৎপাদনের গৌণ উপাদান কোনটি। এটা প্রশ্নটা ভুল দেওয়া আছে, বুঝছো, গৌণ উপাদান তোমার অ্যান্সার দেওয়া আছে সোডিয়াম সালফেট। ঠিক আছে, এই যে সোডিয়াম কার্বনেট। আচ্ছা, গৌণ উপাদান তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে কি বলতো, আচ্ছা সোডিয়াম, ক্যালসিয়াম, ডি সিলিকেট। আচ্ছা, কাঁচের মধ্যে মূলত কি থাকে বলতো, সোডিয়াম, ক্যালসিয়াম, ডি সিলিকেট। ঠিক আছে, তো এইটাও হয়, এইটাও হয়। ঠিক আছে, কিন্তু তোমার অ্যান্সার কোনটা দেওয়া আছে বলতো, সোডিয়াম সালফেট দেওয়া আছে। ঠিক আছে, তো এটাই দেখাবা। এখন চলে আসি আমরা, ইউরিয়া সার উৎপাদনের অন্তর্বর্তী যৌগ কোনটি ছিল। আমরা দেখছিলাম অ্যামোনিয়াম, তার সাথে আমরা যখন কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করেছিলাম তখন অ্যামোনিয়াম কি হচ্ছে যে বলতো, অ্যামোনিয়াম কার্বামেট তৈরি ছিল। ঠিক আছে, প্রথমে এক্স যৌগ। ঠিক আছে, এরপর এর থেকে কি তৈরি ছিল বলতো, এর থেকে আবার তৈরি ছিল আমাদের NH2CO NH2, মানে ইউরিয়া তৈরি ছিল। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যামোনিয়াম কার্বামেট হচ্ছে যে অন্তর্বর্তী যৌগ তৈরি হয়। ঠিক আছে, এটা আগে এই প্রথম প্রশ্নের মধ্যে আমি দেখাই দিচ্ছি। চলো
পরে দেওয়া আছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র। সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র বলবো তিতাস। ঠিক আছে, আমরা যখন ইন্টারে পড়তাম মানে হচ্ছে ময়মনসিংহে, তখন হচ্ছে দেখতাম তো তিতাস গ্যাসের মধ্যে সাপ্লাই দিয়ে যেত। ঠিক আছে, এসে এসে সাপ্লাই দিয়ে যেত। এই তিতাসই হচ্ছে যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র। ঠিক আছে, আচ্ছা এরপর চলে আসি, কাগজ উৎপাদনে বিরঞ্জক হিসেবে কোনটা ইউজ করা হয়? বিরঞ্জক হিসেবে অবশ্যই আমরা কি করে ইউজ করবো? তো ক্যালসিয়াম অক্সিক্লোরোক্লোরাইড, ব্লিচিং পাউডার, মানে ক্লোরিন থাকতে হবে। ঠিক আছে, আরো কি কি আমরা ইউজ করে থাকি বলতো? ক্লোরিন ডাইঅক্সাইড, তারপর ইউজ করে থাকি হাইড্রোজেন পারঅক্সাইড, আরো ইউজ করে থাকি হচ্ছে ওজোন। ঠিক আছে, O3, আরো ইউজ করে থাকি আমরা কি? O3। ঠিক আছে, হাইড্রোজেন পারঅক্সাইড আর কি O3, এগুলো আমরা কি হিসেবে? বিরঞ্জক হিসেবে ইউজ করে থাকি। আচ্ছা, এই যে ব্লিচিং এজেন্ট, এটা দেখে একটু মনে পড়ে গেছে, এখানে একটা প্রশ্ন আসে যে এটার মধ্যে ক্লোরিনের জারণ মান কত থাকে? ঠিক আছে, এটা কিভাবে আমরা বের করি? দেখো এখানে ক্যালসিয়াম একটা আছে, তাই না? ক্যালসিয়ামে কয়টা হাত থাকে বলতো? দুইটা হাত থাকে। ঠিক আছে, দুইটা হাতে একটাকে অক্সিক্লোরোকে ধরছে, আর একটা কাকে ধরছে বলতো? ক্লোরিনকে ধরছে। ঠিক আছে, এখন বলতো ক্যালসিয়ামের জারণ মান কত? ক্যালসিয়ামের জারণ মান হচ্ছে +2। তার মানে কি, ও এই হাতকে ধরছে, তাহলে এই পুরাটার জারণ মান কত হবে? তো -1 হবে। আর এই পুরাটার জারণ মান কত হবে? তো -1 হবে। বুঝতে কি পারছো? তাহলে আমরা দেখতে পারতেছি এই যে এই ক্লোরিনটার জারণ মান কত হবে? তো -1, আগেই বের করে ফেলছি। অক্সিক্লোরো, দেখো তো অক্সিক্লোরো পুরাটার জারণ মান কত হবে? -1 হবে। আমরা জানি অক্সিজেনের জারণ মান আছে -2। ঠিক আছে, প্লাস x = -1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি x এর জারণ মান হচ্ছে যে +1। ঠিক আছে, মানে কি এখানে ক্লোরিনের জারণ মান, এই ক্লোরিনের জারণ মান +1। ঠিক আছে, এই ক্লোরিনের জারণ মান -1। ঠিক আছে, দুইটা জারণ মান কত? এটা একটা প্রশ্নে আসে আর কি, দেখে আর কি মনে পড়ছে। এটাকে আমরা ব্লিচিং পাউডার বলে থাকি। তো বিরঞ্জক হিসেবে আমরা এটা ইউজ করে থাকি। মনে আছে এই যে হাইড্রোজেন পারঅক্সাইড, এটা আমরা মূলের পর্যাবৃত্ত ধর্ম, না এটা হাইড্রোজেন পারঅক্সাইড কি বলতো? চুলের বিরঞ্জক হিসেবে। ঠিক আছে, চুলকে যে আমরা কালার করি সেটার ক্ষেত্রে আমরা কি করে থাকি? হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করে থাকি। তো এরপরে কি দেওয়া আছে? আমাদের বোর্ড প্রশ্ন দেওয়া আছে। বোর্ড প্রশ্ন আমরা এখান থেকে পড়বো না, হাজারীনাগ স্যারের বই থেকে আমরা পড়ে ফেলবো। ঠিক আছে, এটা খুব মানে দ্রুত শেষ করার চেষ্টা করছি, কারণ হচ্ছে যে এখন মানে হচ্ছে যে হাজারীনাগ স্যারকে একটু বেশি গুরুত্ব দিবা, তারপর হচ্ছে যে আমরা যে কবির স্যারের যে অনুশীলনীগুলো আছে সেগুলো আমরা শেষ করব। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার জন্য দোয়া থাকবে। উইশ ইউ অল দ্য বেস্ট।